সালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জি নাইম ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। আর আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? এখন পর্যন্ত না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন দেখা গেলেই হবে। তো ওকে। আচ্ছা, আপনাদের তো হচ্ছে অলরেডি অনেকগুলা মানে ডেটা ক্লিনিং এর স্টেপ মোটামুটি শেষ। আর একটা জাস্ট বাকি আছে, একটা দুটো জিনিস। তো এখন কথা হচ্ছে এইটুকু জিনিসের মধ্যে আপনারা কোন রকম প্রবলেম ফেস করছেন কিনা, করে থাকলে সেগুলো কিরকম একটু যদি শেয়ার করতেন। নাইম ভাই, জি, এই আমরা তো এখানে আহ, যেমন আপনি বলছেন যে মানে অল্প কিছু ডেটা নিয়ে আমাদের মানে কাজগুলো আসলে শেখাচ্ছেন আর কি। তো আমরা জি। একটু লার্জ ডেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এটা গুগল থেকে কিভাবে কালেক্ট করতে পারি? আপনারা হচ্ছে ক্যাগলে যেতে পারেন, ক্যাগল থেকে ডেটা নিতে পারেন। বা আচ্ছা, আপনাদের সেগমেন্টটা যদি একটু বলতেন যে আপনারা কি টাইপের ডেটা নিয়ে কাজ করেন ইন রিয়েল লাইফ, মানে আপনাদের সেগমেন্টে আমাকে বললে আমরা আমি তাহলে। সার্ভে টাইপ, মেডিকেল সাইডে সার্ভে টাইপের কাজ করব আমরা। আচ্ছা, তো আপনারা কখনো হচ্ছে ওই যে বিডিআরএস এর ডেটা নিতে পারেন, অনেক বড় একটা ডেটা, আচ্ছা বুঝছেন? অনেক বড় ডেটা সেট, ওটা ওটা নিতে পারেন চাইলে। আচ্ছা, তাহলে এটা পাওয়ার জন্য নাইম ভাই আমরা গুগলে কিভাবে সার্চ করব? বিডিআরএস এর ডেটা সেট পাওয়ার জন্য গুগলে সার্চ করলে কি হবে আলটিমেটলি? আচ্ছা, আমি হবে তো একটা কাজ তাই। করি, আমি হচ্ছে আপনাদেরকে, আচ্ছা মিক্সের ডেটা সেটটা আমি অন্য একটা ডেটা সেট আপনাদেরকে দিয়ে দিব। বিডিআরএস এর ডেটা ও, সেটের সাইজ অনেক বড়। তো আমি দেখি যে কোনো একটা ডেটা সেট আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিব। তাহলে হবে কি যে আপনারা প্র্যাকটিসটা করতে পারবেন ঠিক মতো, আশা করি। জি, জি। থ্যাংক ইউ নাইম ভাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি হচ্ছে চেষ্টা করব আজকে হচ্ছে আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে আপনাদেরকে ডেটা ক্লিনিং এর উপরে। আহ, দেখা যাক, মানে দিতেও পারি নাও দিতে পারি, এটা ডিপেন্ড করতেছে, আশা করি দিব আর কি। ওকে, তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যেতে পারি যদি আপনাদের কোনো প্রশ্ন না থেকে থাকে আর কি। উম, জি ভাইয়া। আচ্ছা, একটু। ওকে, আমরা তাহলে প্রশ্নে চলে যাই। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের আজকের টপিক হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। দ্যাট মিন্স আমরা হচ্ছে মোটামুটি ক্লিনিং এর কাজ শেষ করে ডেটা রেডি করে ফেলছি। এখন আমরা রেডি ডেটার উপরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কাজ করব। ঠিক আছে, এখন আমাদের ডেটা সেট আমাদের হাতে রেডি করা। এই ডেটা নিয়ে যখন আমরা কাজ করতে যাব তখন কার কাজ অবভিয়াসলি ইজি অনেক, বাট জিনিসগুলো কি আমরা একটু দেখবো। আমাদের হচ্ছে এজেন্ডার মধ্যে যদি আমি বলি, আমাদের প্রথম এজেন্ডাই হচ্ছে আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে বের করতে পারি আমরা। এরপরে সেন্ট্রাল টেন্ডেন্সির আরো কিছু মেজার আছে, লাইক যদি বলি সামারি, যদি বলি এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা এই জিনিসটা সম্পর্কে ধারণা নিব। এরপরে হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, এটার মধ্যে আছে ভেরিয়েন্স বা এই জাতীয় অনেক কিছুই। তো ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরকম অনেক কিছুই আছে, আমরা সেই জিনিসগুলো হচ্ছে জানবো। পাশাপাশি জানবো হচ্ছে স্কিউনেস কি, স্কিউনেস এন্ড কার্টোসিস কি, এই জিনিসগুলোকে আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি, আমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিব। ঠিক আছে। তো আমরা দেখি প্রথমেই যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড ডেসক্রিপটিভ ট্যাবু। এটার মধ্যে কি কি আছে আমি যদি একটু বলি, বোঝানোর ট্রাই করি, সেটা হচ্ছে এরকম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আপনার ডেটার মধ্যে থাকা ফ্রিকোয়েন্সি গুলাকে কাউন্ট করে দিবে। লাইক ধরেন আপনি জেন্ডার কালেক্ট করছেন, মেল ফিমেল মেল ফিমেল, তো এখানে আমি যদি এখানে ডিরেক্টলি বলতে পারি যে মেল আছে আমার 5 জন, 6 জন, সরি ফিমেল আছে আমার ধরেন 4 জন, তার মানে আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 10 জন। কাইন্ডলি একটু মিউট করলে ভালো হয়। ওকে, দেখেন ধরেন হচ্ছে এখানে আমি আমাদের ক্লাসের কথা যদি বলি, আমাদের ক্লাসে 9 জন 10 জন আছেন, 10 জনের মধ্যে ধরেন আমি বলতেছি যে 6 জন হচ্ছে মেল, 4 জন হচ্ছে ফিমেল, সাপোজ আমি জাস্ট বলতেছি, আমি দেখি নাই। তো ধরেন যদি এরকম হয় তাহলে এই সিচুয়েশনে এই যে আমি 10 জন 4 জন বলতেছি, প্রত্যেকটা লেভেলের জন্য আমি একটা করে কাউন্ট বলতে পারতেছি, এই কাউন্ট বলাটাকে বলা হয় থাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে।
এটা নর্মালি আমরা ক্যাটাগরিক্যাল ডেটার জন্য করে থাকি, এটা সবসময় মাথায় রাখবেন, এটা আমরা ক্যাটাগরিক্যাল ডেটার জন্য করে থাকি। তো এটা আমরা কিভাবে করতে পারি, অ্যানালাইজ দেন ডেসক্রিপটিভ দেন হচ্ছে ফ্রিকোয়েন্সিস। আমি এখানে স্টেপটা বলে দিচ্ছি, আমরা এখন এই অনুযায়ী কাজ করব। তো ওকে, আমরা চলে যাই একদম হাতে নাতে কাজ করার জন্য। প্রথমে আমরা স্পেসটা ওপেন করে নিব, একটু মনে সময় নেবে। আচ্ছা, তো দেখেন এখন আমরা এখানে যেটা পাইতেছি SPSS এর মধ্যে, আমি এটা ওপেন করে নিলাম, আমি ডেটা সেটটা ওপেন করে নিই। ধরেন আমি হচ্ছে একটা নর্মাল ডেটা সেট জাস্ট ওপেন করে নিলাম। তো ধরেন এটা হচ্ছে আমার ডেটা সেট সাপোজ। তো এখানে আমার ক্যাটাগরিক্যাল ডেটা কোনটা, এই কি এটা না ক্যাটাগরিক্যাল ডেটা, এক্সেস টু ক্রেডিট, আবার লাস্টেরটা একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। তো এই দুইটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ডেটা, আরো থাকতে আর কি আছে না, আরেকটা ক্যাটাগরিক্যাল ডেটা না। তো এই দুইটা ক্যাটাগরিক্যাল ডেটা, এই টাইপের ডেটাগুলোর জন্য আমরা যেটা করি ফ্রিকোয়েন্সি কাউন্ট বের করি। কিভাবে করব আমরা, আমি এটা বারবার করতেছিলাম, দেখেন অ্যানালাইজ দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেন ফ্রিকোয়েন্সি, অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেন ফ্রিকোয়েন্সিস। আমি যদি এটাতে যাই, যাওয়ার পরে ধরেন আমি চাচ্ছি ডেপ্থ স্ট্যাটাসটাকে নিয়ে আসতে, এই কিছু নিয়ে আসলাম, পাশাপাশি ওকে করে দিলাম। তাহলে যেটা হবে, এই ডেপ্থ স্ট্যাটাসের একটা ফ্রিকোয়েন্সি টেবল চলে আসছে। এই টেবলটাকে আমি যদি এক্সপ্লেন করতে চাই টেবিলটাকে, তাহলে আমাকে বলতে হবে এভাবে যে হাই ডেপ্থ আছে কতজনের, 155 জন, লো ডেপ্থ আছে 180 জন, নো ডেপ্থ আছে 165 জন, টোটাল হচ্ছে আমার 500 জন। তো এই যে আমি জিনিসটা পাইলাম, এর পাশে দেখেন একটা পার্সেন্টেজের কলাম আছে, এই পার্সেন্টেজের কলাম আরেকটা আছে ভ্যালিড পার্সেন্টেজ। এই দুইটা সেম যখন কোনো মিসিং ডেটা নাই। যদি মিসিং ডেটা থাকে তখন আমাকে শুধুমাত্র ভ্যালিড পার্সেন্টেজ নিয়ে কাজ করতে হবে, তখন আমি পার্সেন্টেজ নিয়ে কাজ করতে পারবো না। যখন আমার মিসিং ডেটা থাকবে তখন আমরা ভ্যালিড পার্সেন্ট নিয়ে কাজ করব, তখন আমরা শুধুমাত্র পার্সেন্ট নিয়ে কাজ করতে পারবো না, এটা মাথায় রাখবেন। ওকে, তো হচ্ছে এটাকে আমরা এক্সপ্লেন করতে চাই যদি, যে আমার ডেপ্থ স্ট্যাটাসের মধ্যে 31% হচ্ছে হাই ডেপ্থে আছে, 36% হচ্ছে লো ডেপ্থ, এন্ড নো ডেপ্থে আছে 33%। তো আমরা এখানে একটা মোটামুটি পুরো ডেটার একটা সামারি পাই গেলাম। তো এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল, ঠিক আছে, আশা করি এই জিনিসটা আপনারা বুঝছেন। ওকে, এটার পাশাপাশি আমি যদি বলি, আমাদের তো শুধু ক্যাটাগরিক্যাল ডেটাই থাকে না, আমাদের তো কন্টিনিউয়াস ডেটাও থাকতে পারে বা নিউমেরিক্যাল ডেটা থাকতে পারে। তো এই ধরেন এগুলো তো প্রত্যেকটা নিউমেরিক্যাল ডেটা। তো এই যে ধরেন মান্থলি ইনকামটা আছে আপনার কাছে, মান্থলি ইনকামটা নিয়ে এখন যদি আমরা কাজ করতে চাই, চিন্তা করেন, তাহলে যেটা হবে, ওকে ওকে, ধরেন মান্থলি ইনকামটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, তখন আমাকে কি করতে হবে, মান্থলি ইনকাম নিয়ে কাজ করতে গেলে অ্যানালাইজ দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেন ডেসক্রিপটিভ, অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেন ডেসক্রিপটিভ, এটা কোন ডাটার জন্য, নিউমেরিক্যাল ডাটার জন্য এটা কাজ করে। তো আমি এটা ওপেন করে নিলাম, মান্থলি ইনকামটাকে আমি ডাবল ক্লিক করে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসে আমি যদি জাস্ট ওকে করে দেই, দেখেন এই নিচের দিকে তাকান, দেখেন কি আছে, নিচের দিকে যে টেবিলটা আসছে, এই টেবিলটা হচ্ছে মান্থলি ইনকামের একটা সামারি। কি কি আছে এখানে দেখেন, মিনিমাম বলতেছে 2029, মানে যা মিনিমাম মান্থলি ইনকাম যাদের, তাদের মধ্যে আছে 2029। ম্যাক্সিমাম মান্থলি ইনকাম হচ্ছে 24,992। এই যে যতগুলা মান্থলি ইনকাম আছে, প্রত্যেকটা মান্থলি ইনকামের মিন পাইছি হচ্ছে কত, 13,584। আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি এটা। তো এই জিনিসটা দিয়ে আমি একটা ডেটার মধ্যে সামারি পাইতেছি না, দেখেন তো আমার ডেটার মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত রেঞ্জটা অনেক অনেক বেশি না, অনেক বেশি না, আপনারা দেখেন তো। জি ভাইয়া। দ্যাট মিনস ডেটাটার স্প্রেডটা অনেক বেশি, এই জিনিসটা এখানে এক্সপ্লেন করতেছে। পাশাপাশি ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু অনেক বেশি, তার মানে বোঝাচ্ছে ডেটাটা স্টেবল না। লাইক ধরেন হচ্ছে কয়েকজনের বেতন হচ্ছে নিচের দিকে, কয়েকজনের বেতন অনেক উঁচুর দিকে, এরকম মানে উঁচু থেকে নিচুর মধ্যে পার্থক্য, গরিব থেকে বড় লোকের মধ্যে যে পার্থক্যটা এই ডেটা সেটের মধ্যে, সেটা অনেক অনেক বেশি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে আমরা ওটাই বলতে পারতেছি, ঠিক আছে।
তাহলে আমি এই টেবিলটাকে মোটামুটি এক্সপ্লেন করে দিলাম, আশা করতেছি টেবিলের এক্সপ্লেনেশনটা এখন আপনারা পারবেন। তো এরপরে আমরা যদি চাই যে এগুলার বেনিফিটটা নিয়ে একটু কথা বলি। এই যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা হচ্ছে খুব ইজি ইন্টারপ্রেট করা, খুবই ইজি, কোনো ঝামেলা নেই। অ্যান্ড এসপিএস এ মোটামুটি একটা সুন্দরভাবে এই জিনিসটা চলে আসে। তো এটা নিয়ে কোনো কথা নেই। ওকে, এরপরে যদি আমরা চলে আসি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এখানে কি আসতেছে যে আমি এগুলোতে চাইলে মিন বের করতেছিলাম, একটু আগে আমি মিন বের করে দেখাইলাম। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কি কি দেখতে পারি? মিন দেখি, মেডিয়ান দেখি, মোড দেখি। এখন কোনটা কখন করব? নরমালি যদি ডেটা এরকম হয় যে আমি যতটুকু টাইপের ডেটা চাইতেছিলাম, ধরেন আমি একটা ক্লাসে গেছি, ক্লাসে যাই আমি হচ্ছে ক্লাসে উপস্থিত সবগুলো স্টুডেন্টের ডেটা কালেক্ট করছি সাপোজ। তো সবগুলো স্টুডেন্টের যদি ডেটা কালেক্ট করে থাকি, আমি যদি সবগুলো স্টুডেন্টের ডেটা কালেক্ট করে থাকি, তখন হচ্ছে, হ্যাঁ সরি, আচ্ছা, আমি যদি সবগুলো স্টুডেন্টের ডেটা কালেক্ট করে থাকি, তখন এই স্টুডেন্ট মানে এজ কালেক্ট করছি সাপোজ, তো এজ নিয়ে আমি যখন হচ্ছে মিন ক্যালকুলেট, এভারেজ ক্যালকুলেট করতে চাই বা সেন্ট্রাল টেন্ডেন্সি এটা দেখতে চাই, তখন আমি জাস্ট মিন ক্যালকুলেট করলেই হয়ে গেল। বাট ইন দিস কেস যদি আমরা এখন ওখানে উপস্থিত টিচারের এজটাও কালেক্ট করে নিয়ে চলে আসি, সেই অবস্থায় আমি সেন্ট্রাল টেন্ডেন্সি জানতে চাচ্ছি, তখন যদি আমি মিন ক্যালকুলেট করি, তখন আমি বলতে পারবো মিনটা আমার এখানে ইনফ্লুয়েন্স করতেছে অনেক বেশি, আমার ডেটাটা আমাকে ভুল রিপ্রেজেন্ট করবে। তখন আমাদের কি করতে হয় জানেন? তখন আমাদের করতে হয় মেডিয়ান। দ্যাট মিনস আমাদের ডেটার মধ্যে যদি আউটলায়ার উপস্থিত থাকে, সেই ক্ষেত্রে আমরা মিন না করে তখন আমরা মেডিয়ানের কাজ করে থাকি। আমি কি বুঝাতে পারছি কখন আমরা মিন করব, কখন মেডিয়ান করব? জি ভাই। মাইন ভাই, জি। ভাই শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাই, আমার যেটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ আমরা তো মনে করেন মিন মিডিয়ান, এটা তো আমরা আউটলাইয়ার থাকলে আর না করে রিপ্লেস করি, কিন্তু এখন অনেক সময় আমরা যখন ডেটাকে প্রসেস করতে যাই, হ্যাঁ অনেক সময় আমরা যেটা করি, অনেক টেস্ট দিয়ে ভ্যালিডিটি টেস্ট আমরা চেক করে থাকি, কিন্তু তার আগে ডেটাগুলো যখন প্রসেস করতে যাই আমরা আগে আউটলাইয়ার ডিটেক্ট করতে হয় না? হ্যাঁ, হ্যাঁ, আউটলায়ার ডিটেক্ট করতে হয়। আচ্ছা, এই প্রসেসটা কি আরো পরে আসবে? আমরা কি এটা আরো পরে দেখবো বা কি হচ্ছে এরকম হ্যাঁ, আমরা হচ্ছে আউটলাইয়ার? গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখবো যে আউটলায়ারটা কিভাবে আমরা ডিটেক্ট করতেছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, আর আউটলায়ার জিনিসটা আমি জাস্ট কনসেপ্ট ওখানে দিয়ে গেছি, সমস্যা নেই, আমরা এটা দেখবো অবশ্যই। ওকে, এরপরে যদি আমরা আসি মেডিয়ান নিয়ে, আমাদের না খুব একটা কাজ করতে হয় না, কারণ আমরা যখন আউটলায়ার ডিটেক্ট করি, তখন অনেক সময় দেখা যায় আমরা আউটলায়ারটাকে অলরেডি বাদ দিয়ে দিই। যদি বাদ দিয়ে দিই আউটলায়ারটাকে, তাহলে তো তখন সেটা আর মেডিয়ান নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। বাট মাথায় রাখবেন মেডিয়ানটা বেস্ট হচ্ছে অর্ডিনাল ডেটা এন্ড স্কিউড ডেটার জন্য। অর্ডিনাল ডেটা হচ্ছে অর্ডার, যেটাকে আপনারা করতে পারবেন যদি আপনারা রেটিং চিন্তা করেন। তো এই টাইপের ডেটাগুলোর জন্য আমরা মিডিয়ান ইউজ করে থাকি, অথবা স্কিউড ডেটা, একটা পজিটিভলি স্কিউড হতে পারে, সেটা নেগেটিভলি স্কিউড হতে পারে। আর মোড কখন ইউজ করে থাকি? মোড ইউজ করি আমরা ক্যাটাগরিক্যাল ডেটার জন্য বা নমিনাল ডেটার জন্য, মানে কারণ এখানে তো আমরা অন্য কোনো কিছু করতে পারি না আলটিমেটলি। তো মোড বলতে বোঝায় যেই ডেটাটা সবচেয়ে বেশি বার রিপিটেড। মিডিয়ান বলতে বোঝায় ডেটাগুলোর মধ্যে মাঝের ডেটা। আর মিন বলতে বোঝায় হচ্ছে পুরো ডেটাটার এরিথমেটিক অ্যাভারেজ। তিনটার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। মিডিয়ানটা হচ্ছে মিডল ভ্যালু, আর মোড হচ্ছে ডেটাটার মধ্যে সবচেয়ে বেশি রিপিটেড যে ভ্যালুটা। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, এখানে আসি প্রথমে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে মূলত যে ডেটাটার স্প্রেডটা কতটুকু, লাইক ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালু ডিস্টেন্সটা কতটুকু, এটা জানার জন্য। বিভিন্ন আপনারা অনেক সময় বইয়ে দেখে থাকতে পারেন ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম প্লাস ওয়ান, এটা হচ্ছে রেঞ্জ। মানে ওইটাও বলা যায় আলটিমেটলি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, এটা যে রেঞ্জ এটাও বলা যায়। এসপিএসএস এ আসলে এইটাকে কাজ করে, ওই জন্য আমি এটা ডিরেক্টলি শো করছি। ওকে, এরপরে যদি আমি যাই, ভেরিয়েন্স কি? ভেরিয়েন্স হচ্ছে স্কোয়ার ডিফারেন্স ফ্রম মিন। আপনারা হচ্ছে ওই যে রুট মিন স্কোয়ারের কাজ দেখছেন না? ওইটা যে কাজগুলো করে থাকে নর্মালি, মানে আচ্ছা যাক, ওটার সাথে কম্পেয়ার না করে জাস্ট নর্মালি চিন্তা করে থাকেন যে যে মানে ভ্যালু গুলা যে ডিস্টেন্স থাকে প্রত্যেকটা ভ্যালু, আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে জাস্ট সেন্ট্রাল ভ্যালুটা ক্যালকুলেট করি। আর মেজার্স অফ ডিসপারশনে করি কি, ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সি ক্যালকুলেট করছিলাম ওইটা থেকে তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভ্যালু ডিফার করে। এই ডিফারটাকে মেজার করার জন্য যে মেজার গুলো আছে সেগুলো হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। তো ভেরিয়েন্স বলতে বোঝাচ্ছে হচ্ছে যে স্কোয়ার্ড ভ্যালু গুলা, লাইক সেন্ট্রাল ভ্যালু থেকে বাকি ভ্যালু গুলা যে ডিফার করতেছে, এই ডিফারেন্সটার সাম, মানে ডিফারেন্সের এভারেজ বলতে পারেন ওয়ান কাইন্ড অফ।
তো মানে স্কোয়ার্ড এর এভারেজ, তো এটাই হচ্ছে আমার ভেরিয়েন্স। আবার এই পুরো অ্যাভারেজটাকে যখন আমি রুট করে দিব, তখন সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দ্যাট মিনস ভেরিয়েন্স এর রুট ভ্যালুটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি, এগুলো নিয়ে সমস্যা নেই, আমি জাস্ট আগে প্রথমে কনসেপ্টটা একটু দেখাই নিলাম। তো ধরেন আমি সেম কাজগুলো করতেছি, অ্যানালাইজ দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেন ডেসক্রিপটিভ, ধরেন যা দেওয়া আছে তাই। এখানে আমি যদি যাই অপশনে, আমি এখানে কি কি আরো শো করতে চাচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শো করছি, মিনিমাম শো করছি, ম্যাক্সিমাম শো করছি। আমি যদি চাই ভেরিয়েন্স শো করতে ভেরিয়েন্স মার্ক করে দিব, আমি যদি চাই রেঞ্জ শো করতে রেঞ্জ মার্ক করে দিব, আমি যদি মিনের সাথে সাম সেভ করতে চাই সাম মার্ক করে দিব। ওকে, এরপর আমি যদি কন্টিনিউ করি, এইখানে দেখেন এখানে আমার সব কিছু চলে আসছে এবার, যা যা আমি চাই দেখতে। দেখতে পাচ্ছেন আপনারা, মানে হচ্ছে আমরা যদি চাই এগুলো যদি দরকার পড়ে, বাট দরকার পড়ে না এত কিছু, মানে হাতে গোনা দুই একটা জিনিসই দরকার পড়ে, জাস্ট জানানোর পারপোসে আমি জানাইলাম আর কি এই বিষয়টা। ওকে, এখন যদি চলে আসি আমরা স্কিউনেস এন্ড কার্টোসিস, এইগুলা জিনিস কি, প্রথমে আমরা বোঝার চেষ্টা করি স্কিউনেস এর কার্টোসিস কি। স্কিউনেস তিন রকম হয়ে থাকে, একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো এই জিনিসটা দিয়ে আমরা কিভাবে দেখি, আমি যদি একটা এক্সাম্পল দেই, এইখানে দেখেন আমি একটা চিত্র এড করছি আপনাদের জন্য। সেটা হচ্ছে এরকম যে আমি প্রথমটা যেটা দেখতেছি এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন থেকে আস্তে আস্তে হঠাৎ করে বড় হইতেছে, এটাকে বলি আমরা নেগেটিভলি স্কিউড। আর এই যে দেখতেছেন লাস্টেরটা, প্রথমে অনেক বেশি, তো তারপরে আস্তে আস্তে কমতে শুরু করছে, এটাকে আমরা বলি পজিটিভলি স্কিউড। আর মাঝখানেটাকে বলি আমরা নর্মাল, যেখানে কোনো স্কিউ নাই, নো স্কিউ, এটাকে আমরা এইভাবে বলে থাকি। এই চিত্র তিনটা দেখে কি আপনারা বুঝতেছেন শেপ গুলাকে, কখন কোনটাকে কি বলবো আমরা? শেপ দেখে যদি আপনাদেরকে বলতে বলি, বলতে পারবেন? এটা কি মানে এরকম যে আমরা যদি এরকম যে ডিস্ট্রিবিউশনটা যদি রাইট সাইডে বেশি থাকে তাহলে সেটা পজিটিভলি স্কিউড, আর লেফট সাইডে কম থাকবে নেগেটিভলি? না, উল্টা বললেন মনে হয়। আচ্ছা, একটু ভাইয়া বিষয়টা একটু আরেকটু বলবেন? জি বলেন কি নাইম বলবেন। ভাই, এখানে কনফিউশন হচ্ছে নেগেটিভ এবং পজিটিভের মধ্যে, নর্মালটা বুঝা গেছে, একটু খালি নেগেটিভ আচ্ছা, এবং পজিটিভ আমি যদি একটু এক্সাম্পল দিই, আমার এক্সাম্পলটা আশা করি বুঝবেন। দেখেন, ধরবেন, চিন্তা করেন যে একটা দেশে মৃত্যু হার নিয়ে আমরা কাজ করতেছি। ধরেন আমরা মৃত্যু হার নিয়ে কাজ করতেছি, মৃত্যু হার নিয়ে কাজ করার সময় আমাদের কি করতে হয় আলটিমেটলি? ভাই অনলাইন অনলাইন ক্লাসে, আচ্ছা ধরেন হচ্ছে আমরা স্কিউনেস এন্ড কার্টোসিস নিয়ে চিন্তা করতেছি, তো ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এইরকম এক্সাম্পলটা মনে রাখবেন, ধরেন মৃত্যু হার নিয়ে আমরা চিন্তা করতেছি। তো মৃত্যু হার যখন হচ্ছে বাড়ে, আস্তে আস্তে বাড়তেছে ধরেন, তাহলে কি এটা পজিটিভ না নেগেটিভ? মানুষ মৃত্যুর হার যখন বাড়তে থাকে, তো নেগেটিভ হওয়া উচিত। এটা নেগেটিভ। নেগেটিভ। এই জন্য এটাকে আমরা নেগেটিভ স্পিড বলি। এটা এটা আসলে ওই টাইপের কনটেক্সট থেকে আসছে। আবার ধরেন মাঝখানেটা গেল, পজিটিভটা চিন্তা করেন, প্রথম দিকে মৃত্যুর হার অনেক বেশি, তারপরে আস্তে আস্তে মৃত্যুর হার কমতে শুরু করছে, গ্রাফটা আমাকে বলতেছে আস্তে আস্তে কমতেছে, তাহলে এটা কি তখন পজিটিভ না? অবভিয়াসলি এটা পজিটিভ, তার মানে এটা পজিটিভ স্পিড। বুঝছেন? এক্সাম্পল মনে রাখবেন, মৃত্যুর হারটা নিয়ে চিন্তা করতেছি আমরা। আমি কি বুঝাতে পারছি এটা? আচ্ছা ভাই, স্কিউনেসটা কি জিনিস একটু এটা একটু বলেন তো আরেকবার। মানে স্কিউনেস বিষয়টা হচ্ছে এরকম, আপনার ডেটাটার স্প্রেসটা কিরকম, কোন জায়গায় ডেটার পরিমাণটা কিরকম। যেমন আমি দেখেন এখানে মিন মেডিয়ান মোড দিয়ে বোঝানো ট্রাই করছি, আমি ডিপ কনটেক্সটে নিয়ে যেতেছিলাম না মেইনলি। দেখেন মিন মেডিয়ান মোড দিয়ে একটু বোঝার ট্রাই করেন, যখন দেখবেন আচ্ছা, আপনার মোডটা বড় অনেক, মিডিয়ানের থেকে মিনের থেকে এগুলা অনেক বড়, এই সেগমেন্টেশন মেনটেন করতেছে, তখন সেটাকে আমরা বলি দিস ইজ নেগেটিভলি স্কিউ। মানে আপনার ডেটাটা স্কিউডনেসটা যদি বলি, সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারটা আপনার শেষের দিকে আছে, মাঝের দিকে নাই, এটাকে তখন আমরা নেগেটিভ বলি। আর প্রথম দিকে আছে মাঝের দিকে নাই, এটাকে তখন বলি আমরা পজিটিভ স্কিউড। দেখেন, বুঝতেছেন এই ডেটাটা দেখে? মানে পিক পয়েন্টটা দেখেন, পিক পয়েন্টটা এখানে না, মোডের জায়গায় তো পিক পয়েন্ট। আমি কি বুঝাতে পারতেছি? দাঁড়ান, ধরেন
এই পিক পয়েন্টটার দিকে একবার তাকান, এই যে এই পিক পয়েন্টটার দিকে তাকান, এই পিক পয়েন্টটা না এটা, আর এখানে পিক পয়েন্ট কোনটা, এই যে এটা পিক পয়েন্ট। তো প্রথমটার পিক পয়েন্ট দেখেন, পিক পয়েন্টটা হচ্ছে লাস্টের দিকে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের লাস্টের দিকে আছে, এটা মানে ডেটাটা এইভাবে গেছে আর কি, এইভাবে স্কিউ। এখন এইটা নিয়ে যখন আপনারা কাজ করবেন, আমি বলি আপনাদেরকে, আমরা যতগুলো মডেল রান করে থাকি ম্যাক্সিমাম মডেল গুলো হচ্ছে এই যে নো স্কিউ এর উপরে বেস এজাম্পশনটা ধরে নিয়ে রান করা হয়ে থাকে, ম্যাক্সিমাম মডেল। বুঝছেন আপনারা? যখন এটা হোল্ড করবেন, আপনার ডেটা দেখে যখন আপনি বুঝবেন যে আমার ডেটাটা নর্মালে নাই, তখন আপনাকে ট্রাই করতে হবে, মানে আপনাকে শেপ দেখে বুঝতে হবে এটা নর্মালে আছে কি নাই। যদি দেখেন নরমালে নাই, তখন আপনাকে ওটাকে নরমালি কনভার্সনে ট্রাই করতে হয়। তখন আপনি এটাকে নরমালি কনভার্সনে ট্রাই করবেন। তারপরে হচ্ছে আলটিমেটলি আপনি হচ্ছে মানে ওটা নিয়ে কাজ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত না আপনি নরমালি কনভার্ট করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ওটা নিয়ে আপনার মানে নরমালি কোনো মডেল ফিট করতে পারবেন না আপনার। বুঝছেন? আমি কি বুঝাতে পারছি যে এই গ্রাফটার উপকারিতা কি, মানে উপকারিতা বলতে আমাদের কি কাজে লাগে আলটিমেটলি? হ্যালো, আমি কি বুঝাতে পারছি? আপনারা কি আমাকে শুনতেছেন নাকি শুনতে পাচ্ছেন না? নাইম ভাই, জি জি। বিষয়টা কিছুটা বুঝছি আর কি, যদিও আসলে আচ্ছা, আমি একদম সিম্পল ওয়েতে বলি। নাইম ভাই শুনতে একটু, পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। বলেন, আপনি বলেন, আমি শুনতেছি। মানে বিষয়টা কিছুটা বুঝছি, কিন্তু আসলে পুরোপুরি পুরোপুরি ক্লিয়ার হয় নাই ভাই। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, দেখেন। আপনি একদম সহজভাবে চিন্তা করে আপনাদেরকে বুঝতে হবে না পজিটিভ নেগেটিভ স্কিউট। এটার থেকেও আগে যেটা জরুরি সেটা হচ্ছে এই শেপটা দেখেন, মাঝের শেপটা দেখেন, মাঝের শেপটা কি বোঝাচ্ছে? যে প্রথম দিকেও যেরকম স্কিউট, স্কিউট মানে হচ্ছে বাঁকানো, শেষের দিকেও সেম ভাবে স্কিউট। এই জিনিসটা যখন আপনার মেনটেন করবে, সেটাকে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তো মাঝেরটা তো বুঝতেছেন। মাঝেরটা যদি বুঝেন, মাঝেরটার মতো মানে মাঝেরটাকে কনভার্ট করতেছে এরকম যদি হয়, তখন আপনারা বাকি মডেলগুলো জি, রান করতে মাঝেরটা পারবেন। তখন আপনারা বাকি মডেলগুলো রান করতে পারবেন, বাকি অ্যানালাইসিস গুলো করতে পারবেন। বাট যদি এরকম হয় যে প্রথমটা না হয়ে আপনার ডেটাটা অন্যভাবে শেপটা দিতেছে, তখন আপনাকে সেটা প্রথমটা নিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে তখন মানে ওই ডেটাটাকে ট্রাই করতে হবে মাঝেরটাতে কনভার্ট করতে। আমি যদি জাস্ট ধরেন মান্থলি ইনকামটাকে জাস্ট, আমি এটা আপনাদের দেখার কিছু নাই, ধরেন আমি জাস্ট হচ্ছে ধরেন সাপোজ আচ্ছা, দেখেন এইখানে দেখেন, এখানে যেটা হইতেছে সেটা হচ্ছে যে মান্থলি ইনকামটা দেখেন তো, এটা কোনো শেপ ফলো করতেছে? শেপ দেখতে পাচ্ছেন কোনো এখানে আপনারা? এটা তো বার হ্যাঁ, গ্রাফ। দেখতে পাচ্ছি, কিন্তু ও একটা বারগ্রাফ, এটাতে ফ্ল্যাকচুয়েটেড। না, কোনো প্যাটার্ন আমি ফলো করতেছে শুনেছি না। এটা বার না, এটা হিস্টোগ্রাম, কারণ এটা কন্টিনিউয়াস ডেটার উপরে করা হচ্ছে। আর হ্যাঁ, এটা হচ্ছে একদম ফ্ল্যাট ডেটা, মানে এখানে আপনার হচ্ছে দেখেন অ্যাজাম্পশন গুলো কি এখানে হোল্ড করছে তাহলে? আমরা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাজাম্পশন হোল্ড করে কাজ করতে চাই, তাহলে কি এই ডেটার উপরে আমরা করতে পারবো মনে হচ্ছে আপনাদের? আমি বলে দিচ্ছি একটু আগে যে আমাদের বেশিরভাগ মডেলই নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে কাজ করে থাকে। এটা কি নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করতেছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যদি দেখেন যে করতেছে না, তার মানে কাজ হচ্ছে কি আপনাকে তখন এটাকে নিয়ে চিন্তা করতে হবে যে এটাকে কিভাবে কনভার্ট করা যায়। এগুলাকে কনভার্সন অনেক ওয়ে আছে, এগুলা পরে আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। বাট শিওর থাকেন, যেহেতু এটা আমার হচ্ছে নর্মাল প্র্যাকটিস করার জন্য ডেটা, তো এটা নিয়ে আমি ভাবে চিন্তা করি নাই। বাট যদি এরকম হয় আপনাদের রিয়েল ওয়ার্ল্ডে, আপনারা ম্যাক্সিমাম ডেটাই দেখতে পাবেন যে সেটা সেন্ট্রাল দিকে একটা টেন্ডেন্সি আছে, এরকম ফ্ল্যাট ডেটা হবে না। ওকে, আমি কি বুঝাতে পারছি যে আমাদের এটা কাজটা কি, এটা বুঝতে পারছেন? যে আমরা এটা কেন, এটা আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, কিউনেসটা কেন দেখাচ্ছি।
নাই ভাই, জি জি। ভাই আমরা যখন কোন একটা ইউজুয়ালি প্রাইমারি ডেটা যখন কালেক্ট করি, তাহলে এক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় ধরেন আমরা তো ফ্যাক্টরের উপর ভিত্তি করে ডেটাগুলো কালেক্ট করি। আমি চিন্তা করে দেখলাম আমার মিনিমাম 210টা ভ্যালিড ডেটা লাগবে সামহাও, কথার কথা। হ্যাঁ। এখন আমি ডেটা রিসিভ করছি ধরুন 215টা। এখন আমি যখন ভ্যালিডেশন টেস্টে গেলাম তখন দেখতে পেলাম আমি ডেটাটা ঠিকঠাক মতো কাজ করতেছে। যতটুকু থাকলে ভ্যালিডিটিটা বিভিন্ন টেস্টের মাধ্যমে জাস্টিফাই করা যায় অতটুকু ঠিক আছে। এখন আমি যখন এটাকে আবার বট টট অথবা আদার যখন টেস্ট করতে গেলাম তখন দেখতে পেলাম ওখানে লাইক অনেকগুলা আউটলায়ার্স চলে আসছে। ঠিক সেম ভাবে ডেটাগুলো যদি স্কেটার হয়, এই ক্ষেত্রে কি আমরা লাইক এসটিএমএস বা কাঠের যে ডেসক্রিপটিভ যে ট্যাগটা আছে ওটা তো ওখানে দেখো আমরা মানে একটা আইডিয়া পেতে পারি, তাই না? মোস্ট অফ দ্য কেস তো প্রাইমারি ডেটা থেকে কি হয়, আপনারা স্কেটার ওইখান থেকে থাকে। হচ্ছে ডেটা সম্পর্কে একটা ধারণা পাবেন, এটা হচ্ছে ডেটার শেপ সম্পর্কে ধারণা দিবে। মানে ডেটাটা আসলে কোন আচ্ছা, জায়গায় কি পরিমাণ আছে, যেমন এখানে দেখেন, এটা দেখে কি আপনারা বুঝতেছেন না যে কোন জায়গায় ডেটার পরিমাণটা কেমন? আমি যদি বলি 2000 থেকে 25,000 মধ্যে ডেটার একটা বড় রকম পিক আছে দেখতে পাচ্ছি আমরা। আবার এখানে 5 থেকে 10,000 ভিতরে একটা বড় রকম পিক আছে। বাকিগুলো মোটামুটি ফ্ল্যাট ডেটা, এগুলো আমরা দেখতে পাইতেছি না এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, ইনিশিয়াল এই বাজেটে সেম বোঝা যাচ্ছে। জিনিসটাই হচ্ছে স্কিউনেস এর কার্ট্রিজের মধ্যে শো করছে, বুঝছেন? কিন্তু এই এটা তো সেম। যেমন এখানে তো জাস্টিফাই করা বা ইভ্যালুয়েট করা এখানে তো অনেক কঠিন। এই যে আমরা যেটা হিস্টোগ্রাম যেটা করছি এটা তো অনেকটা মানে বুঝাতে বা ইন্ডিভিজুয়ালটা ফোকাস করে করে করতে হচ্ছে না জিনিসটা। না, ধরেন এখানে আমার যখন আমি বলি এটা আমার হিস্টোগ্রাম, এটা কিন্তু আমার বার প্লট না। আপনাদের কাছে মনে হইতেছে বার প্লট, বাট বার প্লট না। বার প্লট কিন্তু হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটার জন্য করা হয় থাকে। আমি কিন্তু কন্টিনিউয়াস ডেটার জন্য করছি, কন্টিনিউয়াস ডেটার জন্য আমরা হিস্টোগ্রাম করে থাকি। হিস্টোগ্রাম ডেটাতে আপনি কিন্তু স্পেসিফিক ভাবে বলতে হবে না, আপনাকে যেটা বলতে পারেন যে 5,000 থেকে 10,000, যেমন আমি এখানে 3-4টা ভ্যালু লিখছি। এটাকে যদি এক্সটেন্ড করতে চান আপনি বলতে পারেন 5,000 থেকে 10,000 এর ভিতরে আমরা একটা টাইমে পিক পাইছি, বাকি টাইমে মোটামুটি ফ্ল্যাটের ডেটা পাইছি। আবার আমরা 10 থেকে 15 হাজারের মধ্যে কোনো রকম ফ্ল্যাট কিছু পাইনি, সরি, পিক কোনো কিছু পাইনি, মোটামুটি অন এন এভারেজ ডেটা পাইছি। 15,000 থেকে 20,000-এর মধ্যেও আমরা তেমন কোনো কিছু পাইনি, আমরা ওটা ফ্ল্যাট ডেটা পাইছি প্রায়। বাট 20 থেকে 25 হাজার ডেটার মধ্যে আমরা একটা পিক পয়েন্ট পাইছি। এটা হচ্ছে আমার এটা ইন্টারপ্রিটেশন, এতটুকুই। মানে এখানে এমন না যে আপনি স্পেসিফিক একটা একটা করে পয়েন্ট ভ্যালুর জন্য বলতে পারতে হবে। হ্যাঁ বুঝছি নাই ভাই, নাই ভাই একটা কনফিউশন ছিল আমার। যেমন ধরেন আমরা অনেক সময় কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে এসটিএম লিব এটা কখন ইউজ করি? এসটিএম লিব কোনটা? একটা যেটা আছে, এসটিএম লিব একটা গ্রাফ আছে ও না, আচ্ছা এসটিএম আচ্ছা, লিব। সিম লিফ প্লট। এটা আসলে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লট, এটা আসলে ওয়ান কাইন্ড অফ, আমি যদি বলি বার প্লটের মতো, ওয়ান কাইন্ড অফ বার জি। প্লট, বাট ওটা নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। সিমলি প্লট হচ্ছে অনেকে চিনে না হয়তো, বা আমি একটু দেখাই দিই যে এটা হচ্ছে, শুনছেন আপনি কথাটা? সিমলি প্লট, ধরেন এই যে এটা, জাস্ট আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আপনারা এই জিনিসটা? হ্যালো? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, দেখা দেখেন যাচ্ছে। এখানে, এখানে বুঝাচ্ছি জিরোতে ডেটা আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। জিরো দশমিক যখন ছিল তখন চারটা ডেটা আছে। এক যখন ছিল তখন 1 2 3 4 5 6টা ডেটা আছে। দুই যখন ছিল 0 1 4 6 9। এইটা হচ্ছে আমাদের হরাইজন্টাল গ্রাফ বলে থাকে, বুঝছেন? সরি, ভার্টিক্যাল গ্রাফ বলে থাকে। আমরা যখন হরাইজন্টাল ভাবে এটাকে চিন্তা করব তখন এটার উচ্চতাটা এরকমই হবে। দেখেন এটা 9 পর্যন্ত যায় শেষ, এটা 8 পর্যন্ত যায় শেষ হবে, এটা 9 পর্যন্ত যাবে। মানে হচ্ছে এটা একটা, মানে বক্স, কি বলে, বার প্লট। বার প্লটটাকে আমরা নিউমেরিক ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। মেইনলি এটা খুব একটা জায়গায় ইউজ হয় না, স্ট্যাটিস্টিশিয়ানরা ইউজ করে জাস্ট মানে নিজেদেরকে একটা প্রমিনেন্স শো করানোর জন্য। আর এদের কোনো তেমন একটা কাজ নেই আর কি। আমি কি বুঝাতে পারছি যে এটার কাজ কি? জি ভাই বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে চলে আসি, এখানে যে স্কিউনেসটা কি এতটুকু যত বুঝলাম। এখন স্কিউনেসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আমি তো এতক্ষণ ধরে গ্রাফ ধরে ব্যাখ্যা করানোটা বোঝাচ্ছিলাম। যদি আমরা নাম্বার দিয়ে ব্যাখ্যা করতে চাই, একটু আগে আমরা দেখতেছিলাম ওখান থেকে আমরা স্কিউনেস কার্টোসিস কিভাবে বের করতে পারি। তো যখন স্কিউনেস ইকুয়াল টু জিরো হবে তখন আমরা বলবি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। স্কিউনেস যখন হচ্ছে জিরোর থেকে বড় হয়ে যাবে তখন সেটাকে বলি আমরা পজিটিভলি স্কিউড। যখন জিরোর থেকে ছোট হয়ে যাবে তখন আমরা সেটাকে বলি নেগেটিভলি স্কিউড। ঠিক আছে, এটা জাস্ট আমরা ভ্যালু দিয়ে বের করতে পারি। তো এটা কিভাবে করব দেখেন, এই দেখেন, অ্যানালাইজ ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ
কারণ আমরা নিউমেরিক্যাল ডেটার জন্য করতে পারি। অপশন, এখান থেকে যদি আমি স্পিসিস এন্ড কার্টোসিস দুইটা মার্ক করে দিলাম, আমি একটু পরে স্কিউনেসটা এক্সপ্লেন করবো। তো এখান থেকে আমি জাস্ট নিয়ে দিলাম। ধরেন এই যে দেখেন স্কিউনেস এর মধ্যে বলতে স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু এত, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 0.10। অথবা এইখানে দেখেন আমি এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমার এই ডেটাটা স্কিউড কিনা। দেখেন তো আপনারা কি বুঝতে পারতেছেন? প্রথমটা কি, স্কিউনেস এর ভ্যালুটা কত দেখতেছেন? 0.-0.026 না? জি ভাইয়া, এটা তো নেগেটিভ তাহলে। হ্যাঁ, নেগেটিভলি জি স্কিউড এটা, বুঝছেন? মান্থলি যেটা দেখতেছি আমরা, মান্থলি ইনকামটা নেগেটিভলি স্কিউড বলতেছে। এখন কেন বলতেছে? চিন্তা করে দেখেন, নেগেটিভলি স্কিউড কেন বলতেছে? আমাদের ডেটার মধ্যে প্রথম দিকে উঁচু বেশি, অন এন এভারেজ বেশিরভাগ, না, বেশি দেখেন প্রথম দিকের গুলা অন এন এভারেজ বেশিরভাগই নিচু, শেষের দিকের গুলা থেকে। শেষের দিকের গুলো কিন্তু আস্তে আস্তে উঁচু হইতেছে, একদম একটা বড় হাই পিক পর্যন্ত আছে এখানে, আছে না? মানে ডেটাটাকে পুরো ফ্ল্যাট হিসেবে চিন্তা না করে ওটাকে আর কি ইনডেক্স টাইপ ভাঙানোর চেষ্টা করছে। যদিও এটার স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা অনেক কম, -0.026, দ্যাট মিনস অনেক অনেক ছোট। তো ওই জন্য এটাকে আমরা ফ্ল্যাট ডেটাই বলবো আলটিমেটলি। বাট যদি স্কিউনেস এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, দিস ইজ নেগেটিভলি স্কিউ। ঠিক আছে? বুঝছেন আপনারা এটা? যে মানে ভ্যালু দেখে কিভাবে বলতে পারি, এটা কি বুঝছেন? জি ভাইয়া, কিন্তু তাহলে ভাই এটাকে আমরা পজিটিভ কিভাবে করব? পজিটিভ করতে হবে না, আমাদেরকে নো স্কিউড করতে হবে। এটা হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন নেই, ওটা আমরা আস্তে আস্তে দেখবো। বা এরকম যদি অনেক লোয়ার ভ্যালু হয় এই টাইপের ডেটার জন্য না করলেও চলবে। মানে এটাকে আসলে আপনি ফ্ল্যাট ডেটা যদি হয়ে যায়, ওই ডেটার জন্য আপনারা আসলে তখন মডেল ফিট করতে পারবেন না, বাট বেসিক কাজগুলো আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। ডিপেন্ড করবে, আমরা দেখবো, সমস্যা নেই। ওকে, আমরা যদি এরপরেরটাতে যাই, কার্টোসিস। কার্টোসিস হচ্ছে পিকটা কিরকম, লাইক পিকটা অনেক তীক্ষ্ণ নাকি অনেক মানে হচ্ছে কি বলে এটাকে, এই যে এরকম দেখেন, এখানে তিনটা ছবি দেখেন, একই রকম জিনিস, জাস্ট যেটাতে তীক্ষ্ণটা বেশি সেটাকে আমরা কার্টোসিস 0 থেকে বড়, যেটাতে তীক্ষ্ণটা মানে ইকুয়াল সেটা আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন হিসেবে দেখি, মাঝেরটা নর্মাল ডিস্ট্রিবিউশন বা নো স্কিউড, আর শেষেরটা দেখেন ফ্ল্যাটটা অনেক বেশি, এটা হচ্ছে কার্টোসিস 0 থেকে ছোট হবে তখন। তিনটা গ্রাফ দেখতেছেন আপনারা? দেখতেছেন গ্রাফ তিনটা? জি ভাইয়া। তো এটা হচ্ছে এখানকার কাজ। এরপরে আমরা যদি এখানে চলে যাই, যে কার্টোসিসটা হচ্ছে আমাদের পিকের মেজারমেন্ট আছে, এখানে হাই পিক আছে নাকি লো পিক আছে, ফ্ল্যাট পিক নাকি শার্প পিক, এই জিনিসটার মেজারমেন্ট দিয়ে থাকে। কার্টোসিস যখন 0 তখন সেটাকে বলি আমরা নর্মাল পিক, কার্টোসিস যখন 0 থেকে বড় তখন আমরা বলি হাই পিক, 0 থেকে ছোট হলে লো পিক, এটা আমরা বলি। এটা একটু মাথায় রাখবেন। তো এই দুটাকে কম্পেয়ার করছি আমি এখানে, sorry, এখানে একটা হচ্ছে আমি কম্পেয়ার করছি যেন আপনারা এই তিনটা জিনিস মানে এই পাশেরও স্কিউনেসেরও 3 রকম আছে, কার্টোসিসও 3 রকম আছে, এই জন্য এই তিনটা জিনিসের মধ্যে আপনাদের কোনো সমস্যা না থাকে, লাইক নেগেটিভ কার্টোসিস, মেসোকার্টিক, পজিটিভ কার্টোসিস বিষয়গুলো আছে, বা এখানে এগুলাকে অনেকভাবে বলা হয় থাকে প্লেটোকার্টিক, আর একটা হচ্ছে উম, কি জানি, ভুলে গেছি ওনার নামটা আমি। প্লেটোকার্টিক, মেসোকার্টিক, আচ্ছা, যাক নামটা আমার মনে পড়ছে না instantly। তো নেগেটিভ, পজিটিভ এন্ড মেসোকার্টিকও বলা যায়। মেসোকার্টিকটাকে মোটামুটি আমরা সিমেট্রিক হিসেবে চিন্তা করে থাকি, বাকিগুলো সিমেট্রিক বাট মেসোকার্টিক ইজ দ্য মোর পারফেক্ট। তো এখন আমরা এগুলো নিয়ে কাজ করি কিভাবে আমরা, মেজার্স অফ অ্যানালাইসিসে দেখেন এখানে আমরা যেটা করে থাকি কম্প্রিহেন্সিভ, যেটা করে কাজ করে থাকি, যে আমরা যেটা দেখলাম যে নিউমেরিক্যাল ডেটার জন্য আমরা স্কিউনেস দেখতেছিলাম, কার্টোসিস দেখতেছিলাম, এই জিনিসগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। And এরপরে দেখার পরে আমরা যেটা করতেছিলাম যে ধরেন আমি যদি বলি আপনাদেরকে যে ধরেন এখানে কি কি চ্যালেঞ্জ আসতে পারে, এখানে চ্যালেঞ্জের মধ্যে কি বললাম আউটলায়ার আসতে পারে। আমরা কি এখন পর্যন্ত আউটলায়ার ঠিক করছি? ঠিক করা কিন্তু আমরা দেখি নাই এখন। আমরা আউটলায়ার ঠিক করা দেখবো, সমস্যা নেই, বাট এখন পর্যন্ত আমরা আউটলায়ার ঠিক করি নাই। আউটলায়ার আমাদের ডিটেক্ট করা যায়। তারপর হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন হয় কিনা, যে ধরেন আপনার যদি স্কিউনেস কার্টোসিস থাকে, থাকা অবস্থায় আপনি একটা বের করছেন রেজাল্ট, তো অবভিয়াসলি স্কিউনেস কার্টোসিসের পার্সপেক্টিভে সেটা আপনাকে ব্যাখ্যা করতে পারতে হবে। কারণ দেখা গেল যে আপনার স্কিউনেস কার্টোসিস আছে, আপনি সেটা চেক করেন নাই, যে যা রেজাল্ট আসছে তাই রেজাল্ট বলে দিলেন, বাট আলটিমেটলি ডেটার মধ্যে যে কোনো অন্য কোনো ঝামেলা আছে সেটা আপনাকে বলতে পারতে হবে। বুঝছেন এই জিনিসটা? যে ধরেন আপনার ডেটাটা এরকম যে পজিটিভলি স্কিউ,
তো পজিটিভ স্কিউড ডেটা আর নর্মাল যেটাতে কোনো স্কিউনেস নাই সেটার ডেটার মধ্যে তো অনেক পার্থক্য, তাই না? আমি কি আপনাদেরকে গোলা শুনতেছি এরকম কিছু? আমি জাস্ট আপনাদেরকে শুনুন, আমি বলি এত কমপ্লেক্স করে বোঝানোর কিছু নাই। এটা হচ্ছে ধরেন এভাবে চিন্তা করেন যে আপনারা যদি ইজিলি কোনো কিছু চিন্তা করেন যে জাস্ট কিউনেস কার্টোসিসটা হচ্ছে একটা শেপ দিতেছে আমাদেরকে, শেপের পক্ষাবস্থা। তো আমরা যখন কোনো রেজাল্ট বের করার পরে ইন্টারপ্রিটেশন করব, সেই রেজাল্টটা ইন্টারপ্রেট করার সময় আমাদেরকে এই জিনিসটা একটু কনসিডার করতে হবে যে আমার ডেটাটা আসলে মানে কি, এই জিনিসটা আমাকে একটু চিন্তা করতে হবে, just এতটুকু। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা অনেক কিছু মানে আজকে কনসেপচুয়াল অনেক কিছু করে না ফেলছি। না নাইম ভাই, সলিউশনের সামারিটা দেখা যায়। জি জি। না ঠিক আছে, সলিউশনের সামারিটা দেখার পর যেটা কনফিউশন ছিল আমার নিজেরও, স্পেশালি এসকিউএনএস এবং কার্টেসিস, এটা এখন ক্লিয়ার হয়েছে। এই সলিউশনের সামারিটা। আচ্ছা আচ্ছা। সলিউশন সামারি। আচ্ছা, যাই হোক, এরপরে যদি আমরা দেখি এখানে যে হচ্ছে আমরা কি কি দেখছি, আমরা ডেসক্রিপটিভ দেখছি, আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেখছি, তারপরে হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ ডিসপারশন, তারপরে হচ্ছে শেপ বোঝার জন্য স্কিমেস, কার্টোসিস, এইসব কিছু আমরা দেখছি। এরপরে হচ্ছে কিভাবে এই জিনিসগুলো ক্যালকুলেট করতে হয় এন্ড ইন্টারপ্রেট করতে হয় সেটাও আমরা দেখছি। তো এতটুকুর মধ্যে এত কিছু যে আমরা দেখলাম, এইসব কিছুর মধ্যে এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এখন কে জয়েন করতেছে আসলে? আচ্ছা, আলামিন ভাই। আচ্ছা, যাই হোক, তো এতটুকুর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন করতে পারেন। নাইম ভাই, এতটুকুর মধ্যে মানে কোনো কোয়েশ্চেন নেই, তবে যদি সম্ভব হয় আপনার যদি টাইম ফ্রেমে ঠিকঠাক থাকে আর কি, আমাদেরকে যদি কাইন্ডলি কোনো একটা র ডেটা নিয়ে, যেটা আউটলেয়ার এবং মিডিয়ান এবং মেইন দিয়ে কিভাবে রিপ্লেস করে, যে জিনিসটা একটু মনে হয় দেখাই দিলে আর একটু ভালো হতো আর কি। আচ্ছা, আমি কিন্তু এখনো যে আউটলার টুকিটাকি যে ডিটেক্ট করা গ্যাপগুলো। দেখিনি। আমি বলি, আমি কিন্তু এখন আউটলার ডিটেক্ট করাই দেখাইনি আপনাদেরকে। ওটা আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাবো আসলে। এই জন্য ওটা আমি এখনো দেখাইনি। ঠিক আছে? আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আমি আসলে এটা আচ্ছা কালকের দিনে দেখাবো, মানে আলটিমেটলি আজকের ক্লাসে এটা রাখবো না, কালকে ওটা রাখবো আসলে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে নোটিস দিব, সেটা হচ্ছে আগামীকালকে আমি ক্লাস রাখবো না, পরশুদিন রাখবো। কালকে আমার একটু ব্যস্ততা আছে অনেক, তো কালকে ক্লাস নিতে পারবো না। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, টু ওয়ে অ্যানালাইসিসের একটা টেবিল দেখে ফেলি, তাহলে হচ্ছে আমাদের নেক্সট দিনে একটু পড়া কমে যাবে। আমরা আজকে খুব বেশি কিছু দেখবো না। আমি বুঝতে পারতেছি স্কিনের কার্টস, আমি দুইটা পড়ানোর টার্গেট নিছিলাম, ইভেন আমি ওপেন করে রাখছি দুইটা, বাট চিন্তা করতেছি থাক ওইটাতে গেলে আরো এলোমেলো হওয়ার চান্স আছে। স্কিনের কার্টসের বিষয়টা যেহেতু শেপের কথা যেহেতু বলে ফেলছি, বিষয়টা এতটুকুই ধারণা রাখেন। আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বাই ভেরিয়েট টেবল, লাইক টু ওয়ে টেবল। টু ওয়ে টেবল করার জন্য ধরেন আমি চাচ্ছি যে ডেপ স্ট্যাটাসের সাপেক্ষে, ডেপ স্ট্যাটাসের সাপেক্ষে কার মান্থলি ইনকামটা কেমন, বা না মান্থলি ইনকাম না, প্রাইমারি ইনকাম সোর্সটা কেমন, দুইটা ক্যাটাগরিক্যাল ডেটার জন্য আমি চাচ্ছি যে চেক করতে। তখন আমি করব কি, অ্যানালাইজ, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন ক্রস, অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন ক্রস। কখন করব আমরা? যখন দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে আমরা কম্পেয়ারটা করতে যাচ্ছি। ক্রস দিলাম কার কার সাপেক্ষে চাচ্ছি, ডেপ স্ট্যাটাস, কলামে দিলাম, প্রাইমারি ইনকাম সোর্সটাকে আমি রোতে দিলাম। তারপরে আমি যদি ওকে করে দেই, আমার দেখেন রেজাল্টটা চলে আসছে। এই নিচেরটা দেখেন, নিচেরটা হচ্ছে রেজাল্ট। দ্যাট মিনস প্রাইমারি ইনকাম সোর্স যাদের এগ্রিকালচার, তাদের ঋণের পরিমাণ, ডেপ্টের পরিমাণটা হাই, 40 জন তাদের। আর লো ডেপ্ট তাদের 46 জন। আচ্ছা, হাই না আসলে, হাই ডেপ্টে আছে 40 জন, লো ডেপ্টে আছে 46 জন, নো ডেপ্টে আছে 45 জন, যাদের এগ্রিকালচার। যারা লেবার তাদের মধ্যে দেখা গেছে যে লো ডেপ্টে আছে 44 জন, হাই ডেপ্টে আছে 34 জন, নো ডেপ্টে আছে 43 জন। তো এই জিনিসটা যে আমরা পাইছি, এটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের পার্সপেক্টিভে আমরা এখানে পাইতেছি। জাস্ট এই জিনিসটা হচ্ছে আমাদের টু ওয়ে টেবল নামে পরিচিত। এখন এইখানে আমাদের আছে কাই স্কোয়ার টেস্ট। এই কাই স্কোয়ার টেস্টের কাজ কি? কাই স্কোয়ার টেস্টের কাজ হচ্ছে আমার এই যে আমি রিলেশনটা পাইলাম, এই রিলেশনটা কি সিগনিফিকেন্ট রিলেশন নাকি না, এটা আমাদের টেস্ট করে দিবে। সেম কাজ, আমি অ্যানালাইজ যাব, আমি কোনো কিছু চেঞ্জ করবো না, ক্লোজ টেবে গেছিলাম, ক্লোজ টেবে গেলাম, এখানে যা আছে তাই রাখবো, জাস্ট আমি এখানে একটা জিনিস এড করব। এই যে স্ট্যাটিস্টিক্স অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব,
কাই স্কোয়ারটাকে আমি ওপেন করে মানে মার্ক করে দিব, এরপরে আমি কন্টিনিউ করব, আবার কন্টিনিউ করতে দিয়ে আবার যদি ওকে করে দেই কাই স্কোয়ারের ভ্যালু চলে আসে। কাই স্কোয়ার ভ্যালুটা 0.938, এই যে পিয়ারসন কাই স্কোয়ারের ভ্যালুটা 0.938। এইটা মিন করতেছে হচ্ছে দুইটা হাইপোথিসিসের কথা যদি বলি, নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিসটা এখানে বলতেছে ধরেন একটা স্টেটমেন্ট আছে যে এরকম যে তাদের মধ্যে কোরিলে মানে রিলেশন আছে, রিলেশন নাই। তো চিন্তা করে দেখেন, রিলেশন নাই, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, আর রিলেশন আছে এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে সেক্ষেত্রে জাস্ট একটু চিন্তা করে দেখেন, 0.05 এর থেকে এটা বড়, অনেক 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 বড় ভ্যালু। 0.05 এর থেকে অনেক অনেক বড় ভ্যালু, দ্যাট মিনস আমরা বলতে পারি দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট রিলেশন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে, মানে প্রাইমারি ইনকাম সোর্স আর ডেপ্ট স্ট্যাটাসের মধ্যে কোনো সিগনিফিকেন্ট রিলেশন নাই। আমরা এটা বলতে পারি আমাদের এই যে পি ভ্যালুটা দেখে, এটা দেখে আমরা এটা বলতে পারি। আপনারা কি এটা বুঝছেন? হ্যাঁ নাইম ভাই, এটা বুঝছি। যদি কখনো এমন হয় জিনিসটা, আমি যদি ইমাজিনারি, যেহেতু হাইপোথেসিস করতে গেলে আমরা কি করি, একটা নাল একটা অল্টারনেটিভের মধ্যে ডিসিশন নিতে পারি। যেমন আপনি যখন ব্যাক স্ট্যাটাস এবং ইনকাম সাথে যখন কানেক্ট করছেন, এখানে আমি যদি দুইটা জায়গায় যদি তিনটার মধ্যে কোনো কিছু করার একটা অপশন আছে এরকম, না, আপনি জাস্ট তিনটা জানার জন্য ভেরিয়েবল নিয়ে বলা। যদি তিনটা আপনি ভেরিয়েবল নিয়ে টেকনোলজি আমরা একসাথে কাজ বলি, করতে পারবেন না। তিনটা ভেরিয়েবল নিয়ে একসাথে করার কোনো অপশন নাই। আপনি যেটা করতে পারেন যে একসাথে জি জি, দুইটাকে আলাদা আলাদা করে, মানে দুইটা দুইটা করে নিয়ে কম্পেয়ার করে চিন্তা করতে পারবেন, তখন আপনাকে আলাদা কম্বিনেশন নিয়ে চিন্তা করতে হবে আলটিমেটলি। আচ্ছা ধরেন তিনটা আমার, ভেরিয়েবল, জি বলেন। আচ্ছা না বুঝছি এটা। এখন আপনি যে রো এবং কলামের মধ্যে ধরুন একসাথে ইনকাম দিচ্ছেন, একসাথে কি দিলেন, ডেট স্ট্যাটাস বা দুটো দিয়েছে, তাই না? হ্যাঁ যখন আপনি ডেটা প্রসেসের আগে, আপনি যখন অ্যানালিসে গেছেন, তখন ইউজুয়ালি কি করছেন, ধরুন লিস্ট থেকে আমরা তো দুইটাকে একটা রো একটা কলামে দিচ্ছেন। আমি হ্যাঁ, দুইটাকে রো বা কলাম যদি এক্সচেঞ্জ করে যাই, তাহলে তো আমার তো কোনো সমস্যা নেই, যে কোনো একটা না না দিলে না, হচ্ছে। কোনো যেটা আমি সমস্যা নেই, যেটা দুইটার দিবেন মধ্যে কি সেভাবে করতেছি, আসবে। ক্রস চেক আমি করতেছি, তাই না? আমি এখানে ডেভ স্ট্যাটাস থেকে কলামে দিছিলাম, দ্যাট মিনস আমি এটাকে কলাম ওয়াইজ চাইতেছি বলে আমি এটাকে কলামে দিছি। আপনি যদি রো ওয়াইজ চান তখন আপনি রোতে দিবেন, এটাই। বুঝছেন মানে মানে এখানে ওই কোনো জন্য কোনো তো অব্লিগেশন। না না না, রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে, এটা আমাদের অনেক কাজে লাগে এই যে এই জিনিসটা, এই জন্য আমি দেখাই ফেললাম। আমাদের যদিও এটা নেক্সট ক্লাসে আছে, আমি নেক্সট ক্লাসে মানে নেক্সট ক্লাস বলতে আজকে পড়াতে গেছিলাম, বাট আজকে পুরোটা পড়াবো না, আজকে যেটা যতটুকু শর্ট অতটুকু পড়াই ফেললাম, ভাবতেছি এর বাইরে না যাই। আপনাদের হচ্ছে এতটুকুর মধ্যে রাখবো। রাখে হচ্ছে আমি চাচ্ছি আপনারা যতটুকুই দেখতেছেন এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। আমি জানি না আপনারা প্র্যাকটিস করতে পারছেন কিনা, তবে আমি হচ্ছে আপনাদেরকে একটা, আপনারা যেহেতু চাইছেন আপনাদেরকে আমি একটা রিয়েল ওয়ার্ল্ড ডেটা দিয়ে দিব, যেন হচ্ছে আপনারা কাজ করতে পারেন আলটিমেটলি প্র্যাকটিস করার জন্য, কারণ এখন আপনাদের রিয়েল ওয়ার্ল্ড নিয়ে ডেটা নিয়ে কাজ করা উচিত। তাহলে হচ্ছে আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আমি যদিও জানি যে আপনারা মোটামুটি সবাই সবগুলা ক্লাস করতেছেন, এটা আমার খুবই ভালো লাগতেছে বলা যায়। এন্ড আশা করতেছি আপনারা শিখতেছেন, বাট জাস্ট একটাই আপসেটের বিষয়, সেটা হচ্ছে আপনাদের কোনো প্রবলেম থাকতেছে না। মানে আমি আপনাদের যদি বলি যে আপনারা যদি ডেটা ক্লিনিং এর কাজ আসলে করতে বসেন, প্রবলেম যে বের হবে এটা একদম আমি 100% সিওরিটি দিয়ে দিতেছি। বুঝছেন? জাস্ট আপনাদেরকে প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে অনেক অনেক প্রবলেম বের হতে শুরু করছে। আমি আপনাদেরকে ডেটা দিয়ে দিব, সমস্যা নেই, যে যেন ওই ডেটা ইউজ করে আপনারা কাজ করতে পারেন। আমি একদম রিয়েল ওয়ার্ল্ডের ডেটাই আপনাদেরকে দিয়ে দিব। জি ভাইয়া, যদি কোনো একটা স্যাম্পলের দেন বা ডেটা সেট, তাহলে হচ্ছে আমাদের কাজ করতে সুবিধা হয়। যেমন আমার কাছে কোনো ডেটা সেট নাই, দ্যাটস হচ্ছে আমি প্র্যাকটিস করতে পারি না। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে ডেটা সেট দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দাঁড়ান, আমার কাছে দেখি ডেটার মধ্যে কোনো কিছু আসছে কিনা। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে ডেটার মধ্যে থাকার কথা। আচ্ছা, বিডিএসএস এর 2022 সালের ডেটাটাই আছে, আমি ডেটা সেটটা পুরো দিয়ে দিতেছি আপনাদেরকে। অনেক বড় ডেটা সেট মেবি।
আচ্ছা না, বেশি বড়ও না। আচ্ছা আমি তাহলে ডেটা সেটটা আপনাদেরকে দিয়ে দিব, দেন আপনারা এই ডেটা সেটটা ইউজ করে কাজ করতে পারবেন আশা করছি। তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাস এখানে শেষ করতে পারি, আপনারা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলবেন, তাহলেই হবে। আমি ডেটা সেটটা আপনাদেরকে দিয়ে দিব, দেন আপনারা আপনাদের মতো কাজ করতে পারবেন। তাহলে আজকের ক্লাস শেষ করি। আর কেউ কিছু বলছেন? আচ্ছা আরেকবার কি দেখবেন যে একটু বলেন মেহেদী ভাই। মেহেদী ভাই মেবি লিখছেন যে হচ্ছে ভাই আরেকবার একটু বলেন, মানে কোনটা দেখাতে হবে বলেন, আমি দেখাচ্ছি, সমস্যা নেই।